নমস্কার, আমি সৃঞ্জয়। গপ্প ক্যাফে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই সপ্তাহে গপ্প ক্যাফে চ্যানেলে আপনাদের জন্য একটি বিশেষ নিবেদন। মার্কিন সাহিত্যিক এডগার অ্যালান পোয়ের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র অগাস্ট দুপোর কাহিনী অবলম্বনে দ্য পারলয়েন লেটার। এডগার অ্যালান পো জানুয়ারি 19, 1809 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন একজন মার্কিন লেখক, কবি সম্পাদক এবং সাহিত্যিক সমালোচক। পো তার লেখা কবিতা, ছোট গল্প এবং বিশেষ করে মৃত্যুর সাথে সম্বন্ধযুক্ত ছোট গল্প ও রহস্য গল্পগুলির জন্য সবচেয়ে বেশি পরিচিত। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুরো আমেরিকান সাহিত্যিক রোম্যান্টিসিজমের জন্য একজন ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। তিনি যে সময় ছোট গল্প লিখতেন সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট গল্প লেখকের সংখ্যা ছিল নগণ্য। এছাড়াও তিনি গোয়েন্দা কথা সাহিত্যের উদ্ভাবক ছিলেন বলে ধরা হয়। এই গল্পটি আমরা সংগ্রহ করেছি দেজ পাবলিশিং 1405 এডগার অ্যালান পো শ্রেষ্ঠ রহস্য রোমাঞ্চ বইটি থেকে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। শরতের একটি সন্ধ্যা। আবছা অন্ধকার ঘন হয়ে উঠেছে ক্রমশ। যে সময়কার কথা বলছি সেটি 18 সাল। 33 নম্বর রদুনো ফ্যাবর্ক শট জার্মান বন্ধুবর সি অগাস্ট দুপো ও ট্রয়সেমি নামের ছোট্ট লাইব্রেরিতে বসেছিলুম। আমরা দুজনেই উপস্থিত অবশ্যই, কিন্তু বসেছিলুম চুপচাপ। ঘণ্টাখানেক একটি অখণ্ড নীরবতায় কেটে গিয়েছে। আরাম করে চেয়ারে নিবিড় হয়ে বসে পাইপের ধোয়ার আংটিতে ঘরটিকে ভরে তুলেছি। সন্ধ্যের সময় দুপোর সঙ্গে আমার যে আলাপ আলোচনা হয়েছিল সেটাই মনে মনে ভাবছিলুম। কথা হয়েছিল রুমার হত্যাকাণ্ড আর মারি রজের রহস্য হত্যা সম্পর্কে। একটু গভীরভাবে সমস্ত বিষয়টাকে একের পর এক সাজিয়ে দেখছিলাম আমি। এমন সময় সশব্দে দরজা খুলে গেল। ফরাসি পুলিশের প্রিফেক্ট, আমাদের পুরনো বন্ধু মশিওজি প্রবেশ করলেন। হৃদয় খুলে স্বাগত জানালাম আমরা। কত বছর তাকে দেখিনি। আমরা অন্ধকারে বসেছিল। দুপো এবার উঠলেন বাতি জ্বালানোর জন্য, কিন্তু আলো না জ্বালে সঙ্গে সঙ্গে বসে পড়লেন। কারণ জি বললেন যে উনি আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন। সত্যি বলতে দুপোর মতামত নিতে এসেছিলেন কিসব ভয়ানক গোলমেলে পুলিশের হেয়ালি সম্পর্কে। কথা শুনেই আলো জ্বালানো থেকে বিরত হয়ে দুপো বলল, কোনো কিছুতে যদি আলোক সম্পাত করতে হয় তাহলে বোধহয় অন্ধকার পরিপ্রেক্ষিতেই ভালো, তাই না? এই তো তোমার একটা বিচ্ছিরি বাটিক। মশিওজি বললেন। সব কথায় বিচ্ছিরি বলা যার বাটিক, এবং ওইভাবেই বিচ্ছিরি রাজ্যে যিনি বাস করেন। দুপো একটা আরাম কেদারা এগিয়ে দিল তার দিকে। তারপর একটা পাইপ সরবরাহ করতে করতে বললেন, নির্দ্বিধায় আপনার অভিযোগ স্বীকার করে নিচ্ছি। আমি শুধলুম। কি ব্যাপার মশিওজি, হত্যা কিছু নয় তো? ও না না, সেরম কিছু নয়। সত্যি বলতে এটাকে খুব সহজ ব্যাপারই বলতে হয়। আর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমরা নিজেরাই অনায়াসে এটা নিষ্পত্তি করতে পারবো। কিন্তু তারপর হঠাৎ মনে পড়লো দুপোর কথা। ও হয়তো এটার আগাগোড়া বিবরণ শুনতে ভালোবাসবে, কারণ আসল ব্যাপারটা এত গোলমেলে আর বিচ্ছিরি যে আর কহতব্য নয়। দুপো বলল, বটে, সহজও বটে, আবার বিচ্ছিরি গোলমেলেও বটে। যা বলেছ, তবে কি না মানে খুব একটা কিছু নয় আর কি। আসলে কি জানো, ব্যাপারটা এত সহজ বলেই আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। রহস্যটা কিছুতেই ভেদ করতে পারছি না। হয়তো রহস্য কিছুই নেই, দুপোর রহস্যময় গলা শোনা গেল। হয়তো সহজ বলেই সেটা কঠিন। হাসিতে ফেটে পড়লেন প্রিফেক্ট। ওই তো আবার বাজে কথা শুরু করলে। দুপো বলল, আরে বাজে কথা নয়, সত্যি হয়তো রহস্যটা একটু বেয়ারি রকম সহজ। ওই খেলা সামলাও, এমন তোর হেয়ালির কথা কে কবে শুনেছে? না না, সত্যি হয়তো তোমার রহস্যটা বড় বেশি রকম স্পষ্ট। দুপোর কথা বড় বেশি বিদঘুটে হয়ে উঠেছে। ওহো করে হেসে প্রিফেক্ট বলল, মারবে, তুমি আমাকে হাসিয়ে মারবে দেখছি। আমি মাঝে পড়ে বললাম, যাই হোক ব্যাপারটা কি আগে শোনা যাক। প্রিফেক্ট বেশ জাঁকিয়ে বসলেন চেয়ারে। আরাম করে পাইপের সুদীর্ঘ কয়েকটি টান দিয়ে একগাল নীলচে ধোঁয়া ছাড়তে লাগলেন হাওয়ায়। বোঝাই গেল মনের মধ্যে কোনো একটি ব্যাপার তিনি সাজিয়ে নিচ্ছেন। তারপর বলতে আরম্ভ করলেন, অল্প কথাতেই তোমাদের ঘটনাটা খুলে বলছি, তবে গোড়াতেই সতর্ক করে দিচ্ছি, ব্যাপারটা খুবই গোপনীয়। কারুর কাছে আমি এ কথা প্রকাশ করে ফেলেছি, এ খবর যদি চলে যায় তাহলে আমার চাকরিটি চলে যাবে। আমি বললুম, বলুন না। থাক, না বললেও চলবে। দুপোর তীক্ষ্ণ গলা শোনা গেল। না না, মন দিয়ে শোনো। মস্ত এক অভিজাত মহল থেকে আমাকে ব্যক্তিগতভাবে খবর দেওয়া হয়েছে যে আশপাশের থেকে একটা দলিল চুরি গেছে, এবং এ কাজটি কার তা অজ্ঞাত নেই।
তাকে দলিলটি হস্তগত করতে দেখা গেছে এবং সেটা এখন তার কাছেই আছে। কিন্তু শেষটাই আগে জানা গেল কি করে? প্রশ্ন করল দুপো। প্রিফেক্ট জবাব দিলেন, দলিলটির প্রকৃতি থেকেই এটা বোঝা যায়। যে চুরি করেছে তার কাছে যদি এটা না থাকতো, অর্থাৎ যে কাজের জন্য এটাকে চুরি করা, সে কাজের জন্য যদি এটাকে লাগানো হতো, তাহলে যেসব পরিস্থিতি উদ্ভব হতো সেই সব পরিস্থিতি উদ্ভব এখনো হয়নি। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আমি বললুম, আরেকটু পরিষ্কার করে বলুন না। প্রিফেক্ট কূটনৈতিক চালে মাথা নাড়লেন। এটুকু অবশ্য বলা যায় যে যার কাছে এই কাগজটি আছে সে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে অসীম ক্ষমতার অধিকারী। ও, এখনো সেই তিমিরেই? দুপোর তীক্ষ্ণ গলা শোনা গেল। আমার বুদ্ধিটা বেশ একটু কম কি না? বুঝতে পারছো না? ধরে এই কাগজটা তৃতীয় কোনো অজ্ঞাত ব্যক্তির কাছে যদি প্রকাশ হয়ে পড়ে, তাহলে একজন বড় ঘরের মস্ত নামী ব্যক্তির মান সম্মান ধুলোয় লুটোবে। তার সম্মান এমন সাংঘাতিকভাবে বিপজ্জনক বলেই এই কাগজটা যে চুরি করেছে সে তাকে হাতের মুঠোয় এনে ফেলেছে। আমি বাধা দিলুম, কিন্তু চোরের এই যে ক্ষমতা, এ তো সম্ভব কেবল চোর যদি জানতে পারে যে যার জিনিস চুরি করেছে সে তো জানে। এমন সাহস কোন চোরের আছে? মসিওজি বললেন, তাহলে সব খুলেই বলি। চোর হচ্ছেন মন্ত্রী ডি। মানুষের পক্ষে সম্ভব অসম্ভব এমন কোনো কাজ নেই যা উনি করতে পারেন না। চুরিটা উনি করেছেন এবং এমনইভাবে করেছেন যাতে সাহসের সঙ্গে সঙ্গে অটল বুদ্ধিরও প্রয়োজন। বস্তই বলি, কাগজটা হচ্ছে একটা চিঠি, রাজপ্রাসাদের একজন বিখ্যাত মহিলাকে লেখা। প্রাসাদের মধ্যে নিজের ঘরে যখন সেই চিঠিটা তার হাতে আসে তখন সেই ঘরে আর কেউ ছিল না। একলা ঘরে বসে যখন তিনি চিঠিটি পড়ছেন তখন হঠাৎ বাধা উপস্থিত হলো। ঘরে প্রবেশ করলেন তৃতীয় ব্যক্তিটি, বিশেষ করে যার কাছ থেকে তিনি এই চিঠিটি লুকোতে চান। একবার তাড়াতাড়ি খামোকা চেষ্টা করলেন চিঠিটি দরজার মধ্যে পুরতে, না পড়ে চিঠিটি খোলাখুলিভাবে টেবিলের ওপর রাখলেন। চিঠির বিষয়বস্তু ছিল পেছন দিকে, ঠিকানাটা ছিল ওপরে। তৃতীয় ব্যক্তির দৃষ্টি এড়িয়ে গেল। এমন সময় ঘরে ঢুকলেন মন্ত্রী ডি। তার খল চোখে সঙ্গে সঙ্গে ধরা পড়ল চিঠিটা। সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন চিঠির ওপরে হাতের লেখাটা কার। মহিলাটির ঈষৎ সন্ত্রস্ত অপ্রস্তুত ভাব মন্ত্রীর নজর এড়াল না। মহিলাটির গোপন রহস্য বুঝতে তার একটুও দেরি হলো না। স্বভাবসুলভ ব্যস্ততার সঙ্গে মন্ত্রী কয়েকটি কাজের কথা সারলেন। তারপর পকেট থেকে ঠিক চিঠিটির মতো দেখতে একখানা কাগজ বার করে সেখানে মনোযোগ দিয়ে কিছুক্ষণ পড়ার ভান করে সেটাকে টেবিলের ওপর চিঠিটির পাশে রাখলেন। তারপর আরও কয়েক মিনিট নানা সরকারি বিষয়ে কথাবার্তা বললেন। শেষ পর্যন্ত বিদায় নেওয়ার সময় টেবিল থেকে নিজের চিঠিটি তুলে নেওয়ার বদলে ওপর চিঠিটি তুলে নিলেন। চিঠির মালিকের চোখে সকল বিষয়টি ধরা পড়ল, কিন্তু পাশে এটি উপস্থিত উত্তম পুরুষ কোনো কথাই বলতে পারলেন না। নিজের বাজে কাগজটা টেবিলে ফেলে মন্ত্রীমশাই আসল কাগজটা নিয়ে বিদায় নিলেন। চমৎকার! দুপো আমার দিকে তাকিয়ে বললেন, তুমি যা চাইছিলে ঠিক তাই হয়েছে তো। এখানে চোর ঠিকই জানালো যে যার জিনিস সে চুরি করেছে সে চোরকে জানে এবং চেনে, আর তাতেই মালিকের ওপর চোর সম্পূর্ণ প্রভাব বিস্তার করতে পেরেছে। প্রিফেক্ট সে কথায় সায় দিলেন, বললেন, ঠিক বলেছ। আর এই যে ক্ষমতাটি পেয়েছেন, নানা সাংঘাতিক পন্থায় তিনি এর সুযোগ নিচ্ছেন গত কয়েক মাস ধরে ব্ল্যাকমেল করে। যার চিঠি তিনি দিনের পর দিন বুঝতে পারছেন যে চিঠিটি উদ্ধার না হলে আর রেহাই নেই, কিন্তু সোজাসুজিটা উদ্ধার করা সম্ভব নয়। তাই শেষ অবধি তিনি কাজের ভাতটা দিয়েছেন আমার হাতে। মুখ থেকে একরাশ ধোঁয়া ছেড়ে সেই ঘন নীল ধোঁয়ায় নিজেকে ঢেকে দুপো বলল, এর চেয়ে উপযুক্ত লোক যে তিনি পেতেন না তাতে আমি নিঃসন্দেহ। গর্বে ফুলে উঠলেন প্রিফেক্ট। ঠাট্টা করছো তাই না? কিন্তু সত্য, কে না জানে উপযুক্ত লোকের হাতে কাজের ভাতটা পড়েছে। আমি বললাম, আপনার কথা স্পষ্ট বোঝা গেল চিঠিটা এখন মন্ত্রীমশাই হাতেই রয়েছে। যতক্ষণ চিঠিটা তার হাতেই রয়েছে ততক্ষণ তার ক্ষমতা। চিঠিটা শেষ পর্যন্ত কাজে লাগালেই ক্ষমতাও সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে। মসিওজি সেই কথায় সায় দিয়ে বললেন, আর এর ওপর ভিত্তি করেই আমি কাজ শুরু করেছি। আমার প্রথম কাজ হলো মন্ত্রীর হোটেলটা আঁটি পাটি করে খানা তল্লাশ করা, কিন্তু তাতে প্রধান বাধা হলো এই যে এই কাজ তো মন্ত্রী মহাশয়কে জানিয়ে করা অসম্ভব। আমাদের মতলব যদি মন্ত্রী মহোদয় টের পান
তবে তার ফল যে ভয়ঙ্কর হতে পারে এমনকি সাবধানও আমাদের করে দেওয়া হয়েছে। কিন্তু এ ধরনের গোপন অনুসন্ধানে আপনারা তো এক্সপার্ট, বাড়ির পুলিশের কাছে তো কিছুই নয়। সে কথা জানি বলেই তো আমি একটু ঘাবড়াইনি। তাছাড়া মন্ত্রীর জীবনযাত্রার প্রণালীও আমার পক্ষে সুবিধের হয়েছে। প্রায়ই তিনি সারা রাত বাইরে বাইরে থাকেন। হোটেলে তার বিট্টের সংখ্যাও অল্প। এমনিতেই তারা মন্ত্রীর ঘর থেকে বেশ খানিকটা দূরে শোয়ে। তার ওপর তাদের মদ খাইয়ে বেহুশ করে তোলাও খুব একটা শক্ত ব্যাপার না। তোমরা তো জানোই যে আমার কাছে এমন চাবি আছে যা দিয়ে বাড়ির যে কোনো ঘরের বা বাক্সের তালা খোলা যায়। গত 3 মাসের মধ্যে এমন একটা রাত যায়নি যে রাতে বিয়ের ঘর বাড়ির খানাতল্লাশ করা হয়নি। প্রায় প্রত্যেকটি রাত্রে আমি নিজে তার বাড়ি আঁটিপাটি করে খুঁজেছি। আমার সুনাম আছে এ ধরনের কাজে, আর সত্যি বলতে এ কাজে সফল হলে মোটা অঙ্কের পুরস্কারও আশা আছে। যতদিন পর্যন্ত না আমি চিরনিশ্চয় হয়েছি যে চোর আমার চেয়েও চালাক, ততদিন আমি খানা তল্লাশি বন্ধ করিনি। যেখানে যেখানে কাগজটা লুকোনো সম্ভব সারা বাড়িতে এমন কোনো গোপন অংশ আমি বাদ রাখিনি। আমি বললাম, কিন্তু এ নিশ্চয়ই অসম্ভব যে চিঠিটা যখন তার কাছেই আছে তখন নিজের বাসায় না রেখে অন্য কোথাও তিনি সেটা লুকিয়ে রাখতে পারেন। এতক্ষণ বাদে দুপুর কথা শোনা গেল। বলল, এ একেবারেই অসম্ভব। এখন রাজসভার হালচাল এমন ঘোরালো হয়ে উঠেছে, আর তাছাড়া মন্ত্রী ডি যা শুনছি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, তাই গুজব রটেছে। তাতে করে এমন একটি চিঠির মালিক হওয়ার গুরুত্ব ডি এর কাছে যেমন, তেমনি কিন্তু গুরুত্ব 1 মিনিটে চিঠিটাকে বার করে দেওয়া। আমি বাধা দিলুম। বের করে দেওয়ার মানে? দুপো বলল, ঠিকই ধরেছিস, মানে হচ্ছে চিঠিটাকে নষ্ট করে ফেলা। আমি বললুম যে তাহলে মন্ত্রীমশাই ঘরেই আছে, তিনি যে এটা সঙ্গে নিয়ে ঘুরে ফিরে বেড়ান না, এটাও নিশ্চয়ই ঠিক। নিশ্চয়ই আমার লোকেরা বারডুই তার সঙ্গে ধাক্কা খাওয়ার ছল করে তার জামা কাপড় শরীর তল্লাশ করেছে আমার চোখের সামনে, কিন্তু খামোকা কোনো ফল হয়নি। এতটা বোধহয় না করলেও চলতো, কারণ ডি তো আর বোকা নন। চিঠিটা সঙ্গে রাখলে এমনিভাবে পথে ঘাটে সেটা যে খোয়া যেতে পারে, এটুকু বোঝবার ক্ষমতা এবং বুদ্ধি সেই লোকটির আছে। না, একেবারে বোকা অবশ্যই তিনি নন, তবে কি না তিনি নাকি আবার কবি। কবিতে আর বোকাতে তফাৎ বড় একটা নেই, কবির পরই আহাম্মক। দুপা তার পাইপে কয়েকটি লম্বা টান দিল, তারপর ধোয়ার রিং তৈরি করতে করতে বলল, কথাটা একেবারেই মন্দ নয় প্রিফেক্ট, যদিও আমারও 2-1টা ছড়া লেখার বলতে পারো বদ অভ্যেস আছে। আমি প্রিফেক্টকে বললুম, আচ্ছা, আপনার খানা তল্লাশির একটা বিশদ বিবরণ দিতে পারেন? প্রিফেক্ট মহা আনন্দ সহকারে বলতে শুরু করল, আমাদের সময় ছিল প্রচুর, টন্ন টন্ন করে খোঁজবার কোনো অসুবিধা ছিল না। এ কাজে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের। সারা বাড়িতে প্রত্যেকটা ঘর খুঁজে দেখবার জন্য আমরা 7 রাত ধরে সময় নিই। প্রথমে আমরা পরীক্ষা শুরু করলাম প্রত্যেকটি ঘরের আসবাবপত্র নিয়ে। প্রত্যেকটি ডেরাজ আমরা খুলে খুলে দেখলুম। তোমরা তো জানোই যে সত্যিকার শিক্ষিত পুলিশের ডিটেকটিভদের কাছে গোপন ডেরাজ বলে কিছু থাকতে পারে না। এমনি গোপন ডেরাজ যদি কারু নজর এড়িয়ে যায়, সে কোনো কাজেরই যোগ্য নয়। ব্যাপারটা শক্ত নয় একটু। যে কোনো আসবাব যেভাবেই তৈরি হোক না কেন, তার নির্দিষ্ট গুরুত্ব আছে, আর তার একটা নির্দিষ্ট আয়তন আছে, যার হিসেব মিলবেই। আমরা যেসব স্কেল ব্যবহার করি তাদের মাপ চূড়ান্তভাবে নির্ভুল। একটি রেখার 50 ভাগের 1 ভাগও আমাদের হিসেব এড়িয়ে যেতে পারে না। ক্যাবিনেট ধরনের আসবাবগুলোর পরীক্ষা শেষ করার পর আমরা ধরলুম চেয়ারগুলো। প্রতিটি কুশনের মধ্যে লম্বা লম্বা ছুঁচি ঢুকিয়ে খোঁজা হয়েছে। প্রতিটি টেবিলের ঢাকনা খুলেছি আমরা। প্রতিটা টেবিলের মাথা আপনারা খুলেছেন? আমি অবাক হলুম। বললুম, এটা কিসের জন্য? অনেক সময় এমন হয় যে প্রিফেক্ট বলতে লাগলেন, কোনো জিনিস লুকিয়ে রাখতে চাইলে টেবিল কিংবা এই ধরনের আসবাবের উপর দিকটা খুলে ফেলা হয়।
তারপর উপর থেকে একটা পায়ার মাঝখানে গর্ত করে সেই গর্তের মধ্যে জিনিসটা ভরে দিয়ে আবার মাথাটা বসিয়ে দেয়। খাটের পায়া বা রেলিং এমনই করে ব্যবহার করা হয়। কিন্তু কাঠের গায়ে ঘা মেরে বাজিয়ে কি ভেতরে ফাঁপা জায়গা আছে কিনা সে কথা বোঝা যায় না। কিছুতেই না। যদি লুকোনো জিনিসের আশেপাশে তুলো দিয়ে একেবারে ভর্তি করে দেওয়া হয়, তাছাড়া আমাদের লুকিয়ে কাজ করতে হয়েছিল। আমি বললাম, আপনি তো প্রত্যেকটি আসবাবের প্রত্যেকটি অংশ এমনি করে খুলে খুলে দেখতে পারেননি। লুকোবার যে পদ্ধতি আপনি বললেন তাতে একটা কাগজকে যদি পাকিয়ে পাকিয়ে একটা লম্বা সূচের মতো সরু করে ফেলা যায়, তারপর যে কোনো একটা আসবাবের, যেমন ধরুন একটা চেয়ারের যে কোনো একটি অংশে একটা জোর খুলে সরু ছিদ্র করে তার মধ্যে এমনি চেহারার চিঠিকে পুরে রাখা বিচিত্র নয়। আপনি তো আর ডিয়ের বসার প্রত্যেকটি চেয়ার টেবিল জোর খুলে খুলে প্রত্যেকটি অংশ পরীক্ষা করতে পারেননি। এ তো আর সম্ভব নয় যে আপনি এমনতর কোনো কাজ বিস্তর সময় না নিয়ে করতে পারেন। না, তা অবশ্যই না। তবে তার চেয়েও ভালো উপায় আমরা পরীক্ষা করে দেখেছি। শুধু চেয়ার কেন, হোটেলের প্রত্যেকটি আসবাবের প্রত্যেকটি জোর আমরা পরীক্ষা করে দেখেছি। কি দিয়ে জানেন? সব থেকে শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে। ইদানিং কোনো জোর যদি সামান্যতম ঘাও খেত, চুলের মতো চিরও যদি ধরতো কোথাও, বার্নিশের রঙে কোনো রকম দাগও পড়তো যদি, সব তীক্ষ্ণ হয়ে ধরা পড়তো মাইক্রোস্কোপের চোখে। এছাড়া আয়নার কাঁচ আর কাঠের মাঝখানের পাটাতন, বিছানা, বালিশ, চাদর, পর্দা, কার্পেট কিছুই বাদ দেননি তো? সে আর বলতে, এসব কখনো বাদ রাখি? বাড়ির প্রত্যেকটা আসবাবপত্র যখন টন্ড টন্ড করে খোঁজা শেষ হলো, তখন আমরা পড়লাম গোটা বাড়িটাকে নিয়ে। গোটা বাড়ির সমস্ত এলাকাটা আমরা কয়েকটা ভাগে বিভক্ত করে নিলাম, যাতে কোনো অংশ বাদ না পড়ে। প্রত্যেকটা অংশ এই জন্য আমরা নম্বর দিয়ে রেখেছিল। ওই বাড়িটাই শুধু নয়, তার দুপাশে দুটি বাড়ির প্রত্যেকটি অংশ ইঞ্চি ইঞ্চি ধরে আমরা মাইক্রোস্কোপ দিয়ে টন্ন টন্ন করে খুঁজে রেখেছি। দুপাশে দুটো বাড়ি খুঁজে দেখেছেন? আমি অবাক হলুম। একটা নয়, এমনিতে 3টে বাড়ি আপনারা খুঁজে দেখেছেন? তবে তো অনেক হাঙ্গামা পোহাতে হয়েছে, তাই না বলুন? এছাড়া আর করবারে কি আছে বলুন? ইনামের অঙ্কটা তো নেহাত কম নয়। আমি বললুম, বাড়ির সামনে পেছনের জমিও অনুসন্ধান করেছিলেন আপনারা? নিশ্চয়ই। কড়িকাঠগুলোর লাগোয়া সমস্ত জমি ইট দিয়ে বাঁধানো। এতে আমাদের খানিকটা সুবিধেও হয়েছিল। প্রত্যেকটি ইটের ফাঁকের শ্যাওলা আমরা পরীক্ষা করে দেখেছি, কিন্তু কোথাও কোনো নচ্চর আমাদের চোখে পড়েনি। হ্যাঁ, কাদাঘাটাই ছাড় হলো শুধু। কাদা ঘাটতে গিয়ে ডিএর সমস্ত কাগজপত্র ঘেটে দেখেছেন নিশ্চয়ই। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, ডিএর লাইব্রেরির বইপত্রের মধ্যে অনুসন্ধান করে দেখেছেন তো? আরে নিশ্চয়ই, প্রত্যেকটা বই আমরা দেখেছি, প্রত্যেকটা প্যাকেট আর পার্সেল খুলেছি আমরা। শুধু প্রত্যেকটা বই আমরা খুলে দেখিনি, প্রত্যেকটা পাতা উল্টে দেখেছি। অন্যান্য পুলিশ অফিসারের মতো বইটা ধরে ঝেড়ে ফেলেই সন্তুষ্ট থাকিনি। প্রত্যেকটা বইয়ের মলাট কতটা মোটা তা সূক্ষ্ম যন্ত্র দিয়ে মেপে দেখেছি। তারপর প্রত্যেকটা মলাট মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখেছি। একটা মলাটেরও বিন্দুমাত্র হেরফের হলে ঠিক ধরা পড়তো। নতুন বাঁধাই করা বইগুলো মলাটের মধ্যে ছুঁচ ঢুকিয়ে আমরা দেখেছি। এছাড়া কাগজপত্রও বাদ দিন। কার্পেটের তলার মেঝে পরীক্ষা করা থেকে নিশ্চয়ই বিরত হননি? একদম গোড়াতেই দেখেছি। প্রত্যেকটা কার্পেট সরিয়ে মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করেছি। ডিএর ঘরে যে দেয়ালের কাগজ, সেগুলো তাও দেখেছি। বাড়ির সুড়ঙ্গ ঘরগুলো সব মশিয়ে সব, কিচ্ছু বাকি রাখিনি, আর কিছু দেখতে বাকি নেই। কেবল যা খুঁজছি তার হদিস মেনেনি। চিঠিটা যেন হাওয়ায় উবে গেল। আমি বললুম, তাহলে আপনাদের হিসেবের ভুল হয়েছে। যা ভাবছেন তা হতেই পারে না, যা খুঁজছেন তা বাড়িতেই নেই। শেষ অবধি আপনার সন্দেহ ঠিক হয়ে যাবে বলে ভয় হচ্ছে। দুপুর দিকে তাকালেন প্রিফেক্ট। দুপো, এই অবস্থা আর কি করা যায়? তুমি কি বলো? আমার পরামর্শ হচ্ছে সারা বাড়িটা আবার ভালো করে খোঁজা হোক। তার আর বিন্দুমাত্র প্রয়োজন নেই। জি উত্তর দিলেন। আমি শপথ করে বলছি, আমি যে বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, এ যেমন সত্যি, চিঠিটা যে ডিয়ের হোটেলে নেই সেটাও তেমনই সত্যি। ভালো কথা। চিঠিটার চেহারার পুরোপুরি একটা বিবরণ নিশ্চয়ই তোমার কাছে আছে? ও হ্যাঁ, তা আছে বই কি। সঙ্গে সঙ্গে প্রিফেক্ট পকেট থেকে একটা নোট বই বার করে চিঠির ভিতর ও বাহিরের আকৃতি পুঙ্খানুপুঙ্খ দীর্ঘ বিবরণ আমাদের পড়ে শোনাতে লাগলেন।
পড়া শেষ হওয়ার পর কিছু পরে প্রিফেক্ট বিদায় নিলেন। এমন মনমরা সম্পূর্ণ হতাশা ভদ্রলোকের মুখে আগে কখনো দেখিনি। মাসখানেক বাদে ভদ্রলোক আবার একদিন আমাদের কাছে এলেন। সেদিনও আমরা আগের দিনের মতো চুপচাপ বসেছিলাম। পাইপ ধরিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লেন প্রিফেক্ট। তারপর ধূমপান করতে করতে নানা সাধারণ কথায় তিনি বলতে লাগলেন। শেষটায় আমি বললুম, তারপর আপনার সেই চোরাইচিরির কোনো ফয়সালা হলো মসিওজি? না, শেষ পর্যন্ত মন্ত্রীর কাছে হার স্বীকার করে নিলেন। আর বলেন কেন? জি এবার রাগে ফেটে পড়লেন। গোল্লায় যাক লোকটা, জাহান নামে যাক। দুপুর কথা মতো আমি আবার তার বাড়ি আঁটি পাটি করে খুঁজেছি, কিচ্ছু ফল হলো না। জানতুম খামোখা। পুরস্কারটা কত ছিল? কেন? তা অনেক টাকা, মানে যথেষ্ট টাকা। ঠিক কতটা টাকা না বললেও ধরে নিতে পারো একটা বেশ বড় সড়ো অঙ্ক। এটুকু বলতে পারি, কেউ যদি চিঠিটা আমাকে এনে দিতে পারে তাহলে আমি তাকে নিজের থেকে 50,000 ফ্র্যাঙ্ক দিতেও রাজি আছি। আসল কথাটা হলো কি জানো, ব্যাপারটা তো দিনকে দিন সাংঘিক হয়ে উঠছে। সম্প্রতি পুরস্কারের অঙ্কটা আরও দ্বিগুণ করা হয়েছে, কিন্তু তাতে আর কি হবে? 3 গুণ হলেও আমি যা করেছি তার উপর আর কিছু করার নেই। তা বটে, কিন্তু যাই বলো, আমার মনে হয় তুমি এ ব্যাপারে যতটা কষ্ট করা উচিত ছিল ততটা বোধহয় করনি। আর একটু খাটলেও তো পারতে। তাই নাকি? কি করে শুনি? এই ধরো, চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন করে উপযুক্ত লোকের কাছ থেকে বুদ্ধি নিলেও তো পারতে। অ্যাবারনেথির সেই গল্পটা তো শুনেছো নিশ্চয়ই? না, ফাঁসি কাটে ঝুলুক তোমার অ্যাবারনেটি, গোল্লায় যা। আহা, গোল্লায় যাক, ফাঁসি কাঠে ঝুলুক, আপত্তি নেই, কিন্তু গল্পটা কিন্তু সত্যিই ভালো। অ্যাবারনেথির ডাক্তার হিসেবে কিন্তু প্রচুর নামডাক। এক হারক্লেপন ধনী ফন্দি করলে যে তার কাছ থেকে কিনা বিনে পয়সা একটি রোগের পরীক্ষা করিয়ে নেবে। একদিন সাধারণ গল্পগুজবের মধ্যে সে কাল্পনিক এক রুগীর নাম করে বিষয়টা ফাঁদলেন। কথায় কথায় বললে, ধরুন এইরকম রোগের হাল, আর এইগুলো হচ্ছে রোগের উপসর্গ। এমন অবস্থায় আপনি ডাক্তার হিসেবে তার কি ব্যবস্থা করবেন? অ্যাবারনেথি যেন আকাশ থেকে পড়লেন। ব্যবস্থা? আমি? ব্যবস্থা তো সে নিজে করবে। ডাক্তার দেখিয়ে ডাক্তারের কাছে উপদেশ নেবার ব্যবস্থা করবে সে। মুখটাকে বিতিকিচ্ছিরি করে দুপুকে বাধা দিয়ে প্রিফেক্ট বলতে লাগলেন। আরে বাবা, আমি তো গড়রাজি নই। শুধু উপদেশ নিতে নয়, তার উপযুক্ত দাম দিতেও রাজি। সত্যি বলছো? নিশ্চয়ই। এ ব্যাপারে যে সত্যি আমায় সাহায্য করবে, আমি সত্যি তাকে 50,000 ফ্র্যাঙ্ক দেব। দুপো উঠে দাঁড়ালো। একটা দেরাজ টেনে তার মধ্যে থেকে একটা চেক বই বার করলেন। সামনে এসে বললেন, টাকার অঙ্কটা চেকে লিখে সই করো। চেকটা সই করে আমাকে দিলে চিঠিটাও হাতে হাতে আমি তোমাকে দিয়ে দেবো। আমি স্তম্ভিত হয়ে গেলুম। প্রিফেক্ট তো যেন আকাশ থেকে পড়ল। মুখ তার হা হয়ে গেল, কোটরের থেকে দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে এলো প্রায়। কয়েক মুহূর্ত নির্বাক স্পন্দনহীন অবস্থায় দুপোর দিকে তাকিয়ে থাকার পর কিছুটা সামনে নিয়ে একটা কলম হাতে তুলে নিলেন। আরও কয়েকবার চোখ তুলে বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে শেষ পর্যন্ত তিনি চেক বইয়ের একটা পাতায় 50,000 ফ্র্যাঙ্কের অঙ্কটা বসালেন। নিচে নাম সই করলেন। করে চেকটা টেবিলের ওপর দুপোর দিকে ঠেলে দিলেন। দুপো চেকটা হাতে তুলে নিল। তারপর ভালো করে পরীক্ষা করে দেখে বুক পকেটের মধ্যে ভরে রাখলেন। তারপর চাবি দিয়ে একটা দেরাজ খুলে তার মধ্যে থেকে একটা চিঠি বার করে প্রিফেক্টের হাতে তুলে দিল। প্রিফেক্ট আর উত্তেজনা সামলাতে পারলেন না। কাঁপতে কাঁপতে চিঠিটি তিনি খুললেন। একবার চিঠিটাতে চোখ বুলে হুড়মুড় করে চেয়ারের উপর উঠলেন। তারপর কোনো রকমে বিদায় জানিয়েই এক লাফে ঘরের দেহুলি পার হয়ে বাড়ি থেকে বার হয়ে গেলেন, রুদ্ধশ্বাসে দৌড়াতে দৌড়াতে। প্রিফেক্ট চলে যাওয়ার পর দুপো বলতে শুরু করলো। এ কথা মনে রেখো, বাড়ির পুলিশ তার নিজের কাজের সম্পূর্ণ উপযুক্ত। তাদের যেমন অধ্যবসায়, তেমনি প্রতিভা, আর তেমনি তারা চালাক। যথারীতি কর্তব্য পালনের জন্য যা কিছু জ্ঞান তাদের দরকার তা তাদের নখদর্পণে। তাই জি যখন মন্ত্রীমশাইয়ের বাড়ির
খানা তল্লাশির বিবরণ দিয়েছিলেন, আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে পুলিশের কায়দা কানুনে যা কিছু করবার তার কিছুই তিনি বাদ দেননি। তার যতটা করবার ছিল তিনি তা সম্পূর্ণ করেছিলেন। আমি প্রশ্ন করলুম, তার যতটা করবার ছিল এ কথার মানে? আহা, ঠিকই বলেছি। পুলিশ যেসব পন্থা অবলম্বন করেছিল তা তাদের পদ্ধতি অনুসারে যে সবচেয়ে সেরা তাতে কোনো সন্দেহ নেই। তাদের কাজও সর্বাঙ্গ সুন্দর হয়েছিল। তাদের খানা তল্লাশির আওতার মধ্যে যদি চিঠিটা থাকতো তাহলে তারা ঠিক ওটা বার করে ফেলতে পারত। দুপোর কথা শুনে কেন জানি না আমার হাসি পেল, অথচ দুপোর গম্ভীর মুখের কথা শুনে মনে হলো না এর মধ্যে কোনো ঠাট্টা তামাশা লুকিয়ে আছে। দুপো বলে চলল, তারা যেসব কায়দা কৌশল অনুযায়ী কাজ করেছে, পুলিশের বিধান অনুসারে তার মধ্যে কোনো গলদ নেই। গলদটা হচ্ছে কোথায়? না, বিচারে। এইসব কায়দা কানুন এমন একটা কেসে আর এমন একটা মানুষের ক্ষেত্রে খাটে না। প্রিফেক্টের কয়েকটা গদ বাঁধা পদ্ধতি আছে। পদ্ধতিগুলো যে খুবই পাকা তাতে সন্দেহ নেই, কিন্তু প্রিফেক্ট চেষ্টা করেন সব রকম সমস্যাকেই জোর করে ওই ধরা বাঁধা পদ্ধতিগুলোর সঙ্গে খাপ খাওয়াতে। ফলে এই হয় যে হাতের তদন্তের ব্যাপারে কোথাও তিনি স্বয়ং হয়ে পড়েছেন জটিল, নয়তোবা সমস্যাটাই জটিলতর হয়ে উঠেছে। তাই ভুল ঘটে পদে পদে। এনাদের থেকে তো অনেক স্কুলের ছেলেমেয়েরা আছে যাদের বিচার বুদ্ধি অনেক বেশি। আমি একটি 8 বছরের ছেলেকে চিনি, জোর বিজোর খেলায় যার সাফল্য সকলকে তাক লাগিয়ে যায়। খেলাটা যদিও খুব সহজ, খেলতে হয় ওই ছোট ছোট মার্বেল নিয়ে। একজন খেলোয়াড় কয়েকটা মার্বেল হাতের মুঠোর মধ্যে নিয়ে আরেকজন খেলোয়াড়কে জিজ্ঞেস করে, বলো তো জোর না বেজোর? আন্দাজ যদি মেলে তো যে জবাব দেয় সে একটা মার্বেল জেতে, আর যদি ভুল হয় তো একটা মার্বেল হারে। যে বাচ্চা ছেলেটার কথা আমি বলছি সে সারা স্কুলের সকলের মার্বেল জিতে নিত। তার অনুমান করার পেছনে একটা মূল নীতি থাকতো, সেটা হলো প্রতিপক্ষের বুদ্ধি কতটা ভালো সেটা যাচাই করে নেওয়া। যেমন ধরো, নেহাট একটা বোকা ছেলের সঙ্গে সে খেলছে। প্রতিপক্ষ মুঠো করে বলল, বলো তো জোর না বেজোর? এ ছেলেটি বলল বেজোর। দ্বিতীয়বারের বার কিন্তু অনুমান ভুল হলো না, তার কারণ ইতিমধ্যেই সে ভেবে নিয়েছে যে গতবার প্রতিপক্ষ জোর নিয়েছিল আর তার যা বুদ্ধি তাতে এবার সে বেজোর নেবেই। তাই বেজোর আন্দাজ করে সে এবার জিতে গেল। এখন ধরো অনেক ডিগ্রি বেশি বুদ্ধিওয়ালা ছেলের সঙ্গে সে যখন খেলছে, তখন তার ভাবনা কাজ করছে এইভাবে, প্রথমবার তো আমি বেজোর বলে হেরেছি, এবার হয়তো প্রথম বোকাটার মতো প্রথম ধাক্কায় এও জোর থেকে বেজোরে বদলাবে, কিন্তু এর বুদ্ধি খানিকটা বেশি তো, তাই আরেকবার ভেবে হয়তো এমনি চট করে বদল সে করবে না, আগের মতো জোরই হাতে নেবে। আমিও জোরই বলবো, যেমন ভাবনা তেমনি কাজ। বললে জোর, জিতেও গেল। তাই এখন এই স্কুলের ছেলের এই যে বিচার বুদ্ধি, তার এই যে যুক্তি বিজ্ঞান, এই যে মনস্তাত্ত্বিক জ্ঞান, অনেকে এটাকে বরাত বলে উড়িয়ে দিতে চাইলেও আসলে এটা কি? আমি বললাম, এটার কিছুই নয়, শুধু প্রতিপক্ষের বিরুদ্ধে দৌড় কতটা যাচাই করে তার সঙ্গে নিজের বুদ্ধিকে এক করে ফেলার ক্ষমতা। একদম ঠিক তাই। প্রতিপক্ষের সঙ্গে নিজের বুদ্ধির এমনতর সাযুজ্য কি করে সম্ভব হয় এ কথা আমি ছেলেটিকে জিজ্ঞেস করেছিলাম। ছেলেটা কি বলেছিল শুনবে? সে বলেছিল,
যখন আমি আরেকজনের সম্পর্কে জানতে চাই সে কত চালাক বা কত বোকা, কত ভালো বা কত মন্দ, কিংবা জানতে চাই যে ঠিক এই সময়ে সে কি ভাবছে, তখন আমি তার মুখের যে ভাব সাইটে যতটা নিখুঁতভাবে সম্ভব নিজের মুখে ফোটাতে চেষ্টা করি। তারপর আস্তে আস্তে বুঝতে চেষ্টা করি এমন মুখভাব হওয়ার সাথে সাথে মনে ঠিক কী রকম ধারণা বা অনুভূতির উদয় হচ্ছে। আসলে রোশফুকো, লা বুঘিভ, মাকিয়াভেলি অথবা কাম্পানেলা, এদের কিন্তু গভীর বিচার ক্ষমতার প্রশংসা যত্রতত্র শুনতে পাওয়া যায়। সব কিন্তু ওই 8 বছরের স্কুলের ছেলেটার মানসিক ক্ষমতারই এপিট ওপিট মাত্র। আমি বললুম, প্রতিপক্ষের মনের সঙ্গে নিজের মনের সাযুজ্য স্থাপন করার আগে প্রথমেই কিন্তু প্রতিপক্ষের মনের মহলের হালচাল নির্ভুলভাবে জেনে নিতে হবে, তাই না? আলবাত, সে তো হলে আসল কাজের মতনই কাজ। আর আমাদের এই প্রিফেক্ট ও তার সহকারীরা যে প্রায় এতে ঠকে যান, তার কারণ তোমার ওই সায়োজন টায়োজন করা মাথায় থাক। যাকে নিয়ে ব্যাপার তার মাথার বুদ্ধি বা মনের হালের হকিকত কোনো খোঁজই রাখেন না তারা। এরা নিজের বুদ্ধি আর কৌশলই শুধু দেখে। কোনো লুকোনো জিনিস খুঁজতে হলে নিজে কিভাবে লুকোতো সেটা যে ভাববে তার আশেপাশে এনারা নেই। এদের মধ্যে এটুকু সত্যি যে সর্বসাধারণের বুদ্ধি যতটুকু এদের বুদ্ধিও ততটুকু। ধরো কিনা কোনো ধড়িবাজ অপরাধীর বুদ্ধি এদের বুদ্ধির থেকে বিভিন্ন চরিত্রের হয়। সে অপরাধী নির্ঘাত এদের ঠকায়, যার বুদ্ধি এদের চেয়ে উঁচু দরের অথবা নিচু দরের। এমনি দুরকম লোকের কাছেই এদের হার হয়। এদের তদন্তে সেই একঘেয়ে ধরাবাঁধা মূলনীতির কোনো পরিবর্তন নেই। হয়তো কখনো ধরো কোনো গুরুতর পরিস্থিতির উদ্ভব হলো, কিংবা পুরস্কারের অঙ্কটা মাত্রাতিরিক্ত হয়ে উঠল, তখন এরা তদন্তের প্রক্রিয়াগুলোকে খুব শক্তিশালী করেন বা অনেকটা বলা যায় ব্যাপকভাবে প্রয়োগ করেন। কিন্তু জানো, প্রক্রিয়ার পেছনে যেসব মূলনীতি আছে সেগুলো ছুঁয়েও দেখেন না। এই যেমন ডি এর বাড়ির তল্লাশির ব্যাপারটাই লক্ষ্য করো না কেন, দেখবে এদের কাজের পেছনে আসল ধ্যান ধারণাগুলো কেমন অব্যাহত রাখা হয়েছে। এরা নেড়েছেন, চেড়েছেন, ধুরেছেন, ফুটো করেছেন, মাইক্রোস্কোপ দিয়ে সারা বাড়িটা প্রতিটা ইঞ্চি পরীক্ষা করেছেন। এসব কি? প্রিফেক্ট ওই বছরের পর বছর ধরাবাঁধা রুটিন মাফিক কাজের মধ্যে দিয়ে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পর্কে এক ছাঁচের জনা কয়েকের সঙ্গে পরিচিত হয়েছেন, আর সেই ধারণাগুলোকে ভিত্তি করেই খানা তল্লাশির কয়েকটা ধরাবাঁধা পদ্ধতি তৈরি হয়েছে। সেই পদ্ধতিগুলোই এরা ফুলিয়ে ফাঁপিয়ে প্রয়োগ করেছে। না হলে দেখছো না, প্রিফেক্টের মনে একেবারে বদ্ধমূল যে পৃথিবীর যে কেউ কোনো কাগজ লুকোতে হলে সে নাকি চেয়ারের পায়া ফুটো করে তার মধ্যে, না হয় কোনো গর্তে, না হয় কোনো কোনায় লুকোবেই। আর সঙ্গে সঙ্গে এটাও মনে রেখো যে এমনি গোপন স্থানে জিনিস লুকোয় কারা, না যারা নেহাত সাধারণ বুদ্ধির মালিক। তার কারণ এই যে কোনো জিনিস লুকোতে হলে সেটাকে যতটা সম্ভব অদ্ভুত রকমের গোপন জায়গায় রেখে দিতে হবে। এটা তো সোজা কথা। এই জিনিসকে আবার যে খুঁজে বার করবে তার কোনো অতিরিক্ত বুদ্ধির দরকার হয় না। দরকার হয় যত্ন, ধৈর্য, অধ্যবসায়। পুলিশের হাতে এমন খুব জরুরি মামলা যখনই এসেছে, বা যাকে রাজনৈতিক দৃষ্টিতে বলা যেতে পারে গুরুত্বপূর্ণ, কিংবা যেখানে পুরস্কারের অঙ্কটা খুব ভারী, পুলিশ দেখেছে যে তাদের পদ্ধতিগুলো সাধারণত কখনো ব্যর্থ হয়নি। আমি যেমন একটু আগে বলছিলাম যে চোরাই চিঠিটা যদি প্রিফেক্টের অনুসন্ধানের আওতার মধ্যে পড়তো তাহলে কিন্তু সেটি ঠিক বেরিয়ে পড়তো। আমি এই কথাটাই বোঝাতে চাইছিলুম যে এই জিনিসটা যিনি লুকিয়েছেন
তার মনের সঙ্গে পুলিশের মনের মিল যদি থাকতো তাহলে ধরা না পড়ে উপায় ছিল না। কিন্তু দেখো, পুলিশের প্রিফেক্ট নিজেই তাজ্জব বনে গিয়েছেন। এই যে তার হার হয়েছে বলা যায়, তার মূল কারণ তার এই ধারণা ছিল যে মন্ত্রী ডি লোকটি নির্বোধ, যেহেতু কবি হিসেবে তার নাকি খ্যাতি আছে। আমি শুধলুম, কিন্তু সত্যি কি মন্ত্রী কবি? এরা দুই ভাই, আমি জানি দুজনেই শিক্ষার খ্যাতি আছে। আমি তো জানতাম মন্ত্রী একজন নামকরা গণিতজ্ঞ, কবি নন। না না, ভুল করছো তুমি। আমার আমার পাইপটা কোথায় গেল? ও আচ্ছা, এই তো। আমি তাকে খুব ভালো রকম চিনি। ইনি একধারে কবি আর অন্যদিকে গণিতজ্ঞ। সেই জন্যে কিন্তু তিনি বুদ্ধিমান। শুধু গণিতজ্ঞ হলে বিচার বুদ্ধির চিহ্নও থাকতো না তার, আর পুলিশের কাছে হার মানতেও দেরি হতো না একটুও। আমি বললুম, তোমার ওই মন্তব্য শুনে অবাক না হয়ে জো নেই। দুনিয়ার যা মত, তোমার মত তার বিপরীত। শতাব্দীর পর শতাব্দী ধরে সারা দুনিয়ায় এই সিদ্ধান্ত পাকা হয়েছে যে গণিতের বিচার শ্রেষ্ঠ বিচার। দুপো বলল, না, তোমার সঙ্গে আমি এখন সে নিয়ে তর্ক করতে চাই না। সে তর্ক না হয় থাক। তবে এ কথাটা জেনে রেখো, মন্ত্রী যদি কবি ও গণিতজ্ঞ না হয়ে শুধু গণিতজ্ঞ হতেন তাহলে প্রিফেক্টের আমাকে এই চেকটা দেওয়ার কোনো দরকার পড়তো না। এ কথা আমি জানতাম বলেই তার মানসিক ক্ষমতার উপযুক্ত বিচারের সুযোগ পেয়েছিলাম। আমি জানতাম রাজসভায় তিনি মস্ত সম্মানী ব্যক্তি। যেমন তার কূটবুদ্ধি, তেমনি তার সাহস। কর্মপদ্ধতি নিয়ে আমি যেরকম এতক্ষণ ধরে তোমাকে বললুম, এ ধারণা কিন্তু তার মাথাতেও এসেছিল, কারণ তার মাথাটা নেহাত ফেলনা নয়। ফলে একটা জিনিস লুকোবার যেসব সাধারণ জায়গা, তেমনি কোনো জায়গা তিনি পছন্দ করতে পারেননি। আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে এমন বুদ্ধিমান লোক নিশ্চয়ই এতটা বোকা হবেন না যে হোটেলের নিভৃততম কোনো যে পুলিশের হাত, চোখ, যন্ত্রপাতি আর মাইক্রোস্কোপকে এড়িয়ে থাকতে পারবে না, এইটে তার মাথায় আসবে না। আমি যেন স্পষ্ট দেখলাম যে এ অবস্থায় তিনি বেছে নেবেন অত্যন্ত সহজ সরল রাস্তা। প্রিফেক্টের সঙ্গে প্রথম দিন আমার কি কথা হয়েছিল মনে আছে তোমার? মনে আছে আমি বলেছিলাম যে রহস্য খুবই সহজ বলেই এত শক্ত? শুনে প্রিফেক্টের কি অট্টহাসি হয়েছিল? হ্যাঁ মনে আছে বই কি। আমি তো ভাবলুম ভদ্রলোক হাসতে হাসতে অজ্ঞান না হয়ে পড়ে। মানচিত্র নিয়েও এরকম অনেক ধাঁধা আছে জানো। দুজন খেলোয়াড় ধরো একজন আরেকজনকে মানচিত্র থেকে একটি নাম খুঁজে বার করতে বলে। ওই ধরো নদী, শহর, রাজ্য বা মহাদেশ, যাই হোক, মানে সেই নামটা সারা মানচিত্র জুড়ে সংখ্যাতীত আঁকিবুকির মধ্যে অগুন্তি নামের মেলা। কাঁচা খেলোয়াড় প্রতিপক্ষকে হারাতে চেষ্টা করে সবচেয়ে ছোট করে লেখা নামটা খুঁজতে বলে, কিন্তু যে খেলোয়াড় পাকা সে এমন একটা নাম ঠিক করে যেটা কিনা সারা মানচিত্রের ওপর এক ধার থেকে অন্য ধার পর্যন্ত বড় বড় হরফে লেখা আছে। ওই ধরো ওই রাস্তার প্ল্যাকার্ড যেমন খুব বড় করে লেখা থাকলে পথিকের চোখ এড়িয়ে যায়, মানচিত্রেরও এমনি বড় করে লেখা নাম আমাদের চোখের ভুলের মধ্যে এড়িয়ে যায়। যেসব জিনিস খুব পরিষ্কার, খুব সহজ, তা কিন্তু সবসময় আমাদের মনে থাকে না। কিন্তু এই তত্ত্বটা আমাদের প্রিফেক্ট সাহেবের জানা ছিল না। তার একবারও মনে হয়নি যে দুনিয়ার চোখ এড়াবার জন্যে ডি হয়তো চিঠিখানা ঠিক এই দুনিয়ার নাকের ডগাতেই ফেলে রেখেছেন। ডি একজন বড় পাকা খেলোয়াড়। যেমন তার সাহস, তেমন তার বুদ্ধি। ঠিকমতো কাজে লাগাতে গেলে চিঠিটা তার হাতের কাছেই থাকা দরকার, এও তার খেয়াল হয়েছে। তারপর যেমন আমাদের প্রিফেক্টের কাছ থেকে প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি
যে তার স্বাভাবিক অনুসন্ধানের আওতার মধ্যে চিঠিটা পড়েইনি? ভাবতে ভাবতে আমার বিশ্বাস দৃঢ় হলো যে চিঠিটা লুকোবার জন্যে ডি সবচেয়ে বড় কৌশলের আশ্রয় নিয়েছেন। চিঠিটা তিনি লুকোননি আদৌ। এইসব ভাবনা মাথায় নিয়ে চোখে একটা সবুজ চশমা লাগিয়ে আমি একদিন সকালে মন্ত্রীর বাড়িতে গিয়ে হাজির হলাম। ডি বাড়িতেই ছিলেন। গিয়ে দেখি উনি ঝিমোচ্ছেন, গড়াচ্ছেন, আর এই দেখি হাইও তুলছেন আলস্যের গুরুভার ক্লান্তিতে। এ কথা বলে রাখি, আসলে কিন্তু ডি এর মতো চটপটে আর উদ্যোগী পুরুষ দ্বিতীয় নেই। চোখ দুটো হঠাৎ বড় কষ্ট দিচ্ছে, তাই রঙিন চশমা পরেছি। প্রথমেই এ কথা বলে আমি শুরু করলাম। কথাবার্তার সঙ্গে সঙ্গে আমার চশমার মধ্যে দিয়ে সারা ঘরে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলোতে লাগলাম। দেখলাম ডি এর সামনে তোমার ওই বিরাট যে লেখার টেবিল, তার উপর ইতস্তত কিছু কাগজ ছড়ানো, কিছু চিঠি, কিছু কাগজপত্র, এক দুটো বই এবং একটা বাদ্যযন্ত্র। এগুলো তীক্ষ্ণ চোখে বেশ খানিকক্ষণ নিরীক্ষণ করে তেমন কিছু সন্দেহজনক চোখে পড়ল না। সারা ঘরটা ঘুরতে ঘুরতে শেষ অবধি চোখ গিয়ে আটকালো সোনালি রূপালি কাজ করা পেস্টবোর্ডের তৈরি কার্ড রাখার একটি ছোট শেলফের উপরে। চৌকো একটা বাক্সের খোপের মতন দেখতে, ম্যান্টেল পিসের ঠিক তলাটা একটি ছোট পেতলের কড়া থেকে নীল ফিতে দিয়ে ঝোলানো। খোপটার মধ্যে এলোমেলোভাবে গোজা রয়েছে 5-6টা ভিজিটিং কার্ড আর একটি মাত্র চিঠি। চিঠির নোংরা খামটা দোমড়ানো, অর্ধেকটা ছেঁড়াও, বুঝলে, যেন অনাবশ্যক বলে ছিঁড়ে ফেলতে ফেলতে আবার কি মনে করে ওখানে গুজে রাখা হয়েছে। কানের ওপর বড় একটা কালো রং ডি হরফ, তার পাশে ছোট হরফে মেয়েলি হাতে ডিয়ের ঠিকানা লেখা। নারী হস্তের কোনো মূল্যহীন চিঠি ছিন্ন ভিন্ন হতে হতে হঠাৎ পরম অবজ্ঞায় খোপটার এক কোণে যেন আশ্রয় পেয়েছে। যে মুহূর্তে চিঠিখানা চোখে পড়ল, সেই মুহূর্তে মন চুপি চুপি বলে উঠল, ইউরেকা, পেয়েছি। কিন্তু অথচ চোরাই চিঠিটার যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা প্রিফেক্ট দিয়েছিলেন, তার সাথে এটার কিন্তু বিন্দুমাত্র মেল খাচ্ছে না। এই চিঠিটার ওপর বড় কালো রঙের ডি হরফের সিলমোহর। চোরাই চিঠিটার ওপর সিলমোহরে ছোট লাল রঙের এস পরিবারের অভিজ্ঞান। এখানে মেয়েলি হাতে ছোট ছোট হরফে ডি এর ঠিকানা লেখা, আর সে চিঠিটার লেফাফায় বড় বড় হরফে পুরুষালী হাতে রাজ পরিবারের কোনো একটি বিখ্যাত নাম। একমাত্র মিল যে দুটো চিঠি আয়তনে সমান, কিন্তু এই দুটো চিঠির মধ্যে এমন সুস্পষ্ট বৈসাদৃশ্য কেন? ডি এর যেরকম পরিচ্ছন্ন অভ্যেস, তার সঙ্গে এই চিঠিটার নোংরা দোমড়ানো ছেঁড়া খোড়া চেহারার এতটা অমিলই বা কেন? এ যেন জোর করে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে যে কাগজটা সেরকম কোনো দামই নেই। তারপর চিঠিটা সব অতিথির একেবারে চোখের সামনে ঝুলছে, যেন সে অনাহুতভাবে আত্মপ্রচার করছে, আমি অকিঞ্চিত কর, আমি সামান্য, তবু আমাকে দেখো তোমরা। সন্দেহের মন নিয়ে আমি গিয়েছিলাম। এসব দেখে দৃঢ় হলো আমার সন্দেহ। যতক্ষণ সম্ভব আমি মন্ত্রীর বাড়িতেই ছিলাম। তার খুব প্রিয় এক বিষয়বস্তু নিয়ে তুমুল তর্ক শুরু হলো আমার চোখ কিন্তু ওই চিঠিটার ওপর বাঁধা। চিঠিটার চেহারা, মাপঝোঁক, খোপের মধ্যে কেমনভাবে ওটা গোজা রয়েছে, আমি তখন সব মনে মনে যেন মুখস্থ করছি। হঠাৎ একটা জিনিস চোখে পড়ল।
তাতে আমার যেটুকু সন্দেহ ছিল তাও গেল ঘুচে। লক্ষ্য করলাম চিঠিটার ভাঁজগুলো যতটা দোমড়ানো ভাঁজ হওয়া স্বাভাবিক, তার থেকে যেন একটু বেশি পরিমাণেই আছে। যেমন একটা মোটা কাগজ একবার খুব করে চেপে মুড়ে তারপর সেটাকে আবার উল্টো দিকে চেপে মুড়লে ভাঁজগুলো যেমন ভেঙে ভেঙে যায়, এরও ভাঁজগুলো তেমনি। আমার মনে দৃঢ় বিশ্বাস হলো যে চিঠিটাকে ভাঁজ করে উল্টানো হয়েছে, তারপর নতুন সাদা পিঠের নতুন সিলমোহর আর নতুন ঠিকানা বসানো হয়েছে। এইটি যে চোরাই চিঠি সে বিষয়ে এবার আমার আর কোনো সন্দেহ রইল না। আর দু এক কথার পর আমি মন্ত্রীর কাছ থেকে বিদায় নিলুম। আসার সময় মন্ত্রীর টেবিলে ফেলে এলুম একটি সোনার নস্যি দান। পরদিন সকালে নস্যির কৌটোটা ফিরিয়ে আনার অছিলায় আবার আমি মন্ত্রীর বাড়িতে গেলুম। আগের দিনের তর্কটা আবার বেশ খুব করে জমে উঠল। তর্ক যখন খুব জমেছে তখন হঠাৎ বাইরে জানলার পাশেই রিভলভার ছোড়ার জোর আওয়াজ পাওয়া গেল। সঙ্গে সঙ্গে উঠল কয়েকটা তীব্র আর্তনাদ আর প্রচণ্ড কোলাহল। ডি এক লাফে জানলার ধারে চলে গেলেন। জানলাটা খুলে দিয়ে বাইরে ঝুঁকে পড়ে দেখতে লাগলেন। আমিও ঠিক সেই সঙ্গে উঠে দাঁড়ালাম। কার্ডের বাক্সটা থেকে চট করে চিঠিটা তুলে নিয়ে সেখানে ঠিক তেমনি চেহারার একটি নকল চিঠি বসিয়ে দিলাম। নকল চিঠিটা আমি খুব যত্ন করে বাড়িতে তৈরি করেছিলাম, ওপরে নিখুঁত ডিএর সিলমোহর সমেত। রাস্তায় একটা লোক বন্দুক হাতে কেমন একটা পাগলামো শুরু করেছে। মেয়ে ছেলে আর শিশুর ভিড়ের মধ্যে সে বন্দুক ছুটছে, হই হই রই রই কাণ্ড। তবে শেষটায় দেখা গেল বন্দুকে গুলিও নেই আর ফাঁকা আওয়াজ। আমি তো সেই ফাঁকের চিঠিটা পকেটে পুরে জানলার ধারে ডিয়ের পাশে এসে দাঁড়িয়েছি। লোকজন শেষ অবধি বন্দুকধারীকে পাগল বা মাতাল ঠাউরে ছেড়েই দিল। আমরা জানলার কাছ থেকে সরে এলাম। বলা বাহুল্য, আসলে রাস্তার ওই উন্মাদটা আমারই একটা ভাড়া করা লোক। আমি এতক্ষণ নির্বাক হয়ে এই আশ্চর্য কাহিনী শুনছিলাম। এবার বললাম, কিন্তু ওই নকল চিঠিটা খামোখা রেখে লাভ হলো কি? প্রথমবারেই সোজাসুজি যদি তুমি হাতের মুঠোয় পুরে বেরিয়ে আসতে তাহলেই তো আরো ভালো হতো। বিপরীতটাও তো হতে পারতো। তোমার জানা নেই কি একটি মরিয়া ব্যক্তি, সাংঘাতিক লোক। তার মনের জোরও তেমনি। সারা বাড়িতে তার চাকর বাকরের অভাব নেই। তোমার কথা মতো আমি যদি চিঠিটা ছিনিয়ে আনতে চেষ্টা করতাম, হয়তো সে বাড়ি থেকে জীবন্ত বেরিয়ে আসা আর আমার ভাগ্যে থাকত না। বাড়ির লোক কোনো খবর আর পেত না আমার। আর এছাড়া আমার নিজস্ব একটা পার্সোনাল এজেন্ডাও তো ছিল। একেবারে সাদা কাগজ রেখে আসা কি উচিত হতো? না, সেটা বড় বিশ্রী দেখাতো। এই ডি আমার সঙ্গে বড় অন্যায় ব্যবহার করেছিলেন একবার। আমি খুব মিষ্টি করে তাকে বলে এসেছিলাম, ব্যাপারটা আমার মনে থাকবে। এই নকল চিঠি দিয়ে কে তাকে ঠকালো হাত কামড়াতে কামড়াতে এ কথা তিনি ভাববেনই। তাই আমিও ভাবলাম একটা সূত্র তাকে দেওয়া উচিত। আমার হাতের লেখার সঙ্গে তার পরিচয় আছে। সাদা কাগজটার মাঝখানে আমি কিছু সাহিত্য করে এসেছি, লিখে এসেছি, শেয়ানে শেয়ানে প্রায়শই খোলাকুলি হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন এডগার অ্যালান পরিচিত বিখ্যাত গোয়েন্দা চরিত্র শ্রী অগাস্ট ডিউপিনের গল্প অবলম্বনে দ্য পার্লন লেটার। শ্রী অগাস্ট ডিউপিনের চরিত্রে স্যান্ডি চক্রবর্তী, গল্প পাঠে এবং ট্রয় সেমি পোয়ের চরিত্রে সঞ্জয় নন্দী, ইন্সপেক্টর মসিয়ে জিৎ চরিত্রে সৃজিত, গল্পের সাউন্ড এফেক্ট, এডিটিং এবং পোস্টার ডিজাইন সঞ্জয় নন্দী। এতক্ষণ গপ্পর ক্যাফের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ।
আবার আগামী সপ্তাহে এরকমই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির থাকবে গপ্প ক্যাফে।